আমি একজন ভার্জিন স্বামী চাই, যেমনটা আপনারা সকল পুরুষরা চান। একজন ভার্জিন স্ত্রী। 10টা হিরোইনের পেট হাতানো নায়ক আমার দরকার নেই। সামনে বসে থাকা মেয়েটির কথা শুনে ফাইজের মুখ দিয়ে জুস বেরিয়ে গেল। কি সাংঘাতিক মেয়ে! এ তো দেখছি কাট কাট করে কথা বলতে পারা মেয়ে। হাত থেকে জুসের গ্লাসটি টেবিলের উপরে রেখে টিস্যু দিয়ে মুখ মুছল ফায়েজ। স্বাভাবিকভাবে সামনে বসে থাকা মেয়েটিকে সে জিজ্ঞাসা করল, আপনি বলতে চাইছেন আমি ভার্জিন নই? জি। কেন নায়ক সাহেব? আপনি কি নিজেকে অত্যন্ত শুদ্ধ পুরুষ হিসাবে আখ্যায়াত করতে চাইছেন? দেখুন খেয়া, আপনি কিন্তু ইনডিরেক্টলি আমাকে ইনসাল্ট করছেন। আপনার যদি আমাকে আপনার জীবনসঙ্গী হিসাবে পছন্দ না হয়, আমাকে সরাসরি বলতে পারেন। কিন্তু এভাবে বাড়িতে ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না। আমি চললাম। কথাগুলো শেষ করে ঘর ছেড়ে বের হয়ে গেল দি মোস্ট পপুলার হিরো ফায়েজ চৌধুরী। ফায়েজ দরজা খুলে ঘর ছেড়ে বের হবার পর সর্বপ্রথম যার সামনে সম্মুখীন হলো সে হলো ফায়েজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জাব্বার উদ্দিন। ফায়েজের মুখোমুখি দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিয়ে বলল, স্যার, আমাদের ভাবিজান দেখতে কেমন? ভালো, এক বাক্যে উত্তর দেয় ফায়েজ। কিন্তু সে তো জানে আসলে খেয়া কেমন ভালো। স্যার, আপনার ঘামাক্ত লাল মুখ দেখে মনে হচ্ছে আপনি ভাবিজানকে দেখে অনেক নার্ভাস হয়ে পড়েছেন। নার্ভাস হওয়াটাই স্বাভাবিক স্যার। মেয়ে মানুষকে চোখের সামনে দেখলে স্যার এমনিতেই দিলে কেন জানি দগদগ বেশি হয়। আর আপনি তো স্যার নিজের হবু বউকে দেখেছেন স্যার। আপনি বোধহয় স্যার দিবা স্বপ্নে বিভোর হয়ে বাসর ঘর পর্যন্ত চলে গেছেন স্যার। জাস্ট শ্যাট আপ জব্বর। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আমি আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকবো না। মাকে গিয়ে বলবে আমি জরুরি কাজে শহরের বাইরে চলে যাচ্ছি। আব্দুল জাব্বার মাথা নিচু করে সায় জানিয়ে ড্রয়িং রুম ধরে বাইরের দিকে হেঁটে চলে যাচ্ছে। ফায়েজ দীর্ঘ শ্বাস ফেলে খেয়াদের বাড়ি থেকে বের হয়ে গেল। ফায়েজ কেমন রে? পছন্দ হয়েছে? খেয়া তখন বই পড়ছিল। তার মায়ের কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকিয়ে বলল, আমার সমবয়সী মেয়েদের জন্য পাত্র আসে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, টিচার, নৌবাহিনী, পুলিশ। আর আমার জন্য এসেছে কে? নায়ক। কেন, বাংলাদেশে পাত্রের অভাব লেগেছে? তুই আবার উল্টাপাল্টা কিছু বলছিস ওকে? ছেলেটা ওভাবে আমাদের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে কেন? আমি কি জানি তোমাদের হিরো সাহেব কেন আমাদের কিছু না জানিয়ে চলে গেছে? দেখো গিয়ে, কোনো ডিরেক্টর হয়তো কল করেছে নায়িকাদের শরীর হাতাতে। সি খেয়া, কি বলছিস এসব? ছেলেটা এইসব শুনলে কি ভাববে ভেবেছিস একবার? আর জানিস তুই, ফায়েজ বাংলাদেশের সবচেয়ে ফেমাস একজন নায়ক। মা, আমি জানি কে ফেমাস। আর বললে না নায়ক সাহেব আমার কথা শুনলে কি ভাববে? তাকে আমি অলরেডি এই কথা বলে ফেলেছি, তাই উনি আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। খেয়ার আম্মু মেয়ের কথা শুনে অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। আর একটা কথা মা, আমি তোমাদের কথা শুনে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু আমার জন্য দরকার হলে রাজমিস্ত্রি এনো, তবুও ওই সব ফিল্মের হিরো এনো না। খেয়া তার মাকে কথাগুলো বলে বই বন্ধ করে চেয়ার থেকে উঠে ঘর ছেড়ে বের হয়ে গেল। উদ্দেশ্য তার দাদির ঘরে। জনাব বেগম তখন এশার সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করছিলেন। হুট করে ঘরের দরজা খুলে প্রবেশ করল উনার নাতনি খেয়া। জয়নাব কোরআন শরীফ বন্ধ করে চুমু দিয়ে কোরআন শরীফ রেখে দিলেন খাটের পাশে রাখা টেবিলে। খেয়া এসে তার দাদির কোলে মাথা পেতে শুয়ে পড়ল। জয়নাব বেগম নাতনির চুলে হাত বুলিয়ে মৃদু আওয়াজে বললেন, কিরে দাদুবু, মন খারাপ? খেয়া ততক্ষণে কাঁদতে শুরু করলো। খেয়ার কাপা শরীর দেখে জয়নাব বেগম বুঝতে পারলেন তার নাতনি কান্না করছে। ছেলে পছন্দ হয়নি? দাদি, আমি কোনো হিরো জিরোকে বিয়ে করব না, হেসকি তুলতে তুলতে বলল খেয়া। কেন, নায়ক সাহেব কি খারাপ? হ্যাঁ, নায়ক সাহেব খারাপ। আমি যাকে স্বামী হিসাবে গ্রহণ করব সে শুধু একান্তই আমার হবে। সে কেন অন্য মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করবে? দাদি প্লিজ, তোমরা আমাকে দিয়ে সারা বছর বাড়ির কাজ করাবে,
সমস্যা নেই, কিন্তু নায়ক ফয়েজ চৌধুরীকে বিয়ে করতে বলো না। খেয়ার কথা শুনে জয়নাব বেগম মুচকি হেসে বলেন, তুই তো ঘরের কোনো কাজই করিস না, তাহলে তুই কিভাবে আমাদের বাড়ির কাজ করবি? এতদিন কাজ করিনি, কিন্তু এখন থেকে করব। কিন্তু তুমি আমার সাথে ওয়াদা করো, তুমি বাবাকে বোঝাবে আমি ওই নায়ককে বিয়ে করব না। আচ্ছা, তোর বাবা এলে আমি তাকে বলবো। এখন চল খেয়া, রাতের খাবার খেয়ে আসি। খেয়া জয়নাবের কোল থেকে শরীর উঠিয়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বের হলো। তারপর জয়নাবকে হাত ধরে বলল, চলো দাদি। খেয়ার হাত ধরে জয়নাব বেগম মুচকি হেসে হেঁটে যাচ্ছেন চৌধুরী বাড়ি। ড্রয়িং রুমে বসে আছে চৌধুরী বাড়ির প্রত্যেকটি সদস্য। মাহমুদ চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞাসা করলেন, ফয়েজ কোথায়? গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছে, চলে আসবে। আপনি আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। মাহমুদ চৌধুরীর স্ত্রী রেহনুমা চৌধুরী কথাগুলো বললেন। এখন না, তুমি বসো, ফয়েজ আসুক। ফাহিম, জি বাবা। তোমার ভাইয়ের পিয়ে জাব্বারকে কল দিয়ে বলো এখনই যেন ফয়েজ বাড়িতে ফিরে আসে। জি বাবা, বলছি। ফাহিম জট জলদি সোফা ছেড়ে এক পাশে গিয়ে ফয়েজের কাছে কল করলো। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? এই তো আসি এক জায়গায়। কেন? বাবা তোমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলেছে। আসছি। ফাহিম কল কেটে তার বাবার সামনে গিয়ে নিচু কণ্ঠে বলল, বাবা, ভাইয়া আসছে। মাহমুদ চৌধুরী মাথা নাড়িয়ে আয়েশ করে সোফায় বসে পত্রিকা পড়তে লাগলেন। গাড়ির সামনের অংশের উপরে শুয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে ফয়েজ। ওর মস্তিষ্কে বারবার খেয়ার বলা একটি শব্দ প্রতিধ্বনি তুলছে। শোয়া থেকে উঠে বসলো ফায়েজ। পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে সেই আগুনের দিকে তাকিয়ে রইল ফায়েজ। খেয়া, আজ তোমাকে দেখে আমার দেহে যতটা জ্বলন সৃষ্টি হয়েছিল, ঠিক তার চেয়ে বেশি আগুন জ্বলছে তোমার মুখ থেকে উচ্চারিত একটি তিক্ত বাক্য শুনে। আমার অপরাধ, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়ক। আমার এখন নিজের প্রতি ঘৃণা লাগছে। কেন আমি নায়ক হলাম? যদি আমি সাধারণ কেউ হতাম, তবে কি খেয়া বিনা বাক্যে তার জীবনসঙ্গী হিসাবে আমাকে নির্বাচন করতো? হয়তো। কিন্তু খেয়ার মতো এত চমৎকার একটি মেয়েকে কখনো কি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে ঠাঁই দিতে পারবো? দীর্ঘ শ্বাস ছেড়ে লাইটার অফ করে পকেটে রাখলো ফায়েজ। গাড়িতে গিয়ে বসে কার স্টার্ট করে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। 1.5 ঘন্টা পর চৌধুরী বাড়িতে প্রবেশ করলো ফায়েজের গাড়ি। গাড়ি পার করে গাড়ির মূল ফটকে প্রবেশ করতেই দেখলো তার বাবা সোফায় বসে নিউজ পেপার পড়ছে। পাশে বসে আছে ওর মা। আর ফাহিম মোবাইলে কী যেন করছে। ফায়েজ সবাইকে উদ্দেশ্য করে সালাম দিতেই ফায়েজের বাবা মা ভাই ফায়েজের দিকে ঘুরে তাকালো। মাহমুদ চৌধুরী সালামের উত্তর দিয়ে বললেন, ফায়েজ, জি বাবা। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, আমরা সবাই রাতের খাবার একসাথে খাবো। জি বাবা, 10 মিনিট অপেক্ষা করুন, আমি আসছি। ফায়েজ অতি দ্রুত তার রুমে গিয়ে কাপড় বদলে ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুম থেকে টাওয়াল পরে বেরিয়ে এলো ফায়েজ। এরপর কাভার থেকে গাঢ় সবুজ রঙের ফুল হাতার গেঞ্জি ট্রাউজার পরে ঘর থেকে বের হয়ে নিচে ডাইনিং টেবিলের দিকে চলে গেল। সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। এমন সময় ফায়েজের বাবা ফায়েজকে জিজ্ঞাসা করলো, খেয়াকে কেমন লেগেছে? খেয়ার নাম শুনে ফায়েজ খাওয়া বন্ধ করে তার বাবার দিকে এক পলক তাকিয়ে আবারও খাওয়ায় মনোযোগ হলো। খেয়ার সময়ের প্রয়োজন আছে। ওর ফাইনাল পরীক্ষা শেষ হলে ও বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় ফোকাস করতে চায় বাবা। দেখলে দাদি, তোমাদের নায়ক সাহেব, এই যে দেখো, মডেলের কোমর জড়িয়ে ধরে ফটোশট করছে। খেয়া টিভি চ্যানেল রিমোট কন্ট্রোল দিয়ে চেঞ্জ করে ওর দাদিকে দেখাতে লাগলো। জয়নাব বেগম টিভির দিকে না তাকিয়ে খেয়াকে দিলেন এক রামধমক। দাদির কাছ থেকে রামধমক খেয়ে খেয়া চুপ করে বসে রইল। ছেলেটাকে বিয়ে করবে না ঠিক আছে,
কিন্তু বারবার তার কাজ নিয়ে কথা বলে তাকে হেনস্থা করার তোমার অধিকার নেই খেয়া। জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাক্য শুনে খেয়া আর জয়নাব পেছনে ফিরে দেখল খেয়ার মা নীলিমা বেগম হাসি মুখে মোবাইলে কথা বলছে। এবার খেয়া আর ওর দাদি বুঝতে পেরেছে হয়তো মোবাইলে কাউকে বলেছে। কথা শেষ করে নীলিমা এসে ওনার শাশুড়ির পাশে বসে উৎসাহিত কণ্ঠে বলে, মা, আজ নাকি ফায়েজ চৌধুরীর বাবা মাহমুদ চৌধুরী আমাদের বাড়িতে আসবে। আজ কত বছর পর উনি এই বাড়িতে আসবে। জয়নাব বেগম অত্যন্ত খুশি হয়ে গেলেন, কারণ মাহমুদ চৌধুরী হচ্ছেন জয়নাবের ভাইয়ের ছেলে। নিজের ভাতিজাকে চোখের সামনে দেখতে পাবেন ভেবে খুশিতে আটখানা জয়নাব বেগম। উনি বাড়িতে আসবে কেন মা? ওনার ছেলেকে তো আমি বিয়ে করব না। মেয়ের কথায় বিরক্ত বোধ করলেন নীলিমা। মেয়ের কাঁধে হালকা চাপ্পড় দিয়ে বললেন, মাহমুদ ভাই আসবে তোর সঙ্গে দেখা করতে। গতকাল তো সবাই এলো, উনি আসতে পারেননি, তাই আজ আসবে। কি? খেয়ার চিৎকারে কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন খেয়ার মা আর দাদি। খেয়ার কাণ্ডে ওর মা আর দাদি চোখ বড় করে তাকিয়ে আছে। কান থেকে হাত সরিয়ে নীলিমা এসে খেয়ার কান টেনে ধরে বলে, ফাজিল মেয়ে, এমন করে চিৎকার দেওয়ার মানে কি? উনি তোর চাচা হয়, সেটা কি ভুলে গিয়েছিস? উনি আসার পর যদি দেখেছি উল্টাপাল্টা কিছু বলেছিস বা করেছিস, তবে তোর একদিন কি আমার একদিন। এখন ভার্সিটি থেকে ঘুরে আয়, মাহমুদ ভাই বিকেলে আসবে। নীলিমা আর জয়নাব বেগম ড্রয়িং রুম ছেড়ে চলে গেল। খেয়া মাথায় হাত দিয়ে বসে পড়ল। নিজের চুল কিছুক্ষণ টেনে টুনে সোফা ছেড়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। ঘরে যাবার পর পরনের ফতুয়া আর স্কার্ফ চেঞ্জ করে গোলাপি রঙের ফুতি শাড়ি পরে নিল, সাথে কালো রঙের ব্লাউজ। চোখে হালকা কাজল রেখা টেনে লম্বা কেশ রাশি ছেড়ে দিল খেয়া। আয়নায় নিজের দিকে খুব ভালো করে পরখ করে দেখল সব ঠিকঠাক আছে কিনা। এরপরে লেডিস ব্যাগে নিজের মোবাইল রেখে ঘর ছেড়ে বেরিয়ে গেল খেয়া। ক্যাম্পাসে পৌঁছানোর পর খেয়া আজ ওর কোনো ফ্রেন্ডের সাথে দেখা করেনি। ক্লাসরুমে চুপচাপ বসে আছে। হুট করে নিজের দৃশ্যপটে ভেসে উঠল এক সুপুরুষের অবয়ব। ধূসর পাঞ্জাবি পরা এক পুরুষ। তার কথা শুনে সেই পুরুষের চোখে আকাশময় রাগ, অবাক মিশ্রিত চাহনি, মুখ থেকে জুস ফসকে বেরিয়ে যাওয়া সেই মুহূর্ত, সব শেষে রাগ দেখিয়ে বের হয়ে যাবার মুহূর্ত। সেই অতীতে হওয়া স্মৃতি যেন জীবন্ত হয়ে খেয়ার চোখের সামনে বারবার দৃশ্যমান হচ্ছে। খেয়া নিজের প্রতি নিজের চরম বিরক্তি জানাচ্ছে। নিজেকে ধিক্কার জানিয়ে খেয়া বলল, সি খেয়া, তুই দেখি ভারী অসভ্য। নায়ক সাহেবের কথা মনে করে তুই দেখি কাল্পনিক বিলাসী হয়ে যাচ্ছিস। তুই ওই যে নীরু আন্টির বড় ছেলে আছে না, যেটার মাথায় চুল নেই, টাক, তাকে মনের কল্পনায় আনিস। তবুও ওই নায়ককে কল্পনা করিস না। নায়করা কখনো একজনের থাকে না, এরা বহু নারীর স্বপ্নের পুরুষ। এক নারী চলে গেলে ওদের জন্য অন্য নারীর অভাব হয় না। নিজের চুলে কারো স্পর্শ পেতেই ভাবনার রাজ্য থেকে বেরিয়ে এলো খেয়া। দেখল ওর ফ্রেন্ড রিমি, রওশন, নিধি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। খেয়া রাগী দৃষ্টি নিয়ে রওশনকে উদ্দেশ্য করে বলে, আমার চুলে একমাত্র তুই ছাড়া আর কেউ হাত দিতে পারেনি। কারণ আমার চুলে কেউ হাত দিক এটা আমার পছন্দ না। তোর কপাল ভালো তুই আমার ফ্রেন্ড, নয়তো আমার হাতের মায়ের তোর কপালে থাকতো। রওশন হেসে ফেলল। নিধি খেয়াকে উদ্দেশ্য করে বলে, তুই আজ আমাদের সাথে দেখা না করে ক্লাসরুমে বসে আছিস, কিছু হয়েছে খেয়া? খেয়া তার বন্ধুদের কি জবাব দেবে খুঁজে পাচ্ছে না। একবার ভাবছে ফাইজের কথা বলবে কি না, কিন্তু আবার ভাবছে ফাইজের কথা ওদের সাথে বললে বরং ওদের দুষ্টু কথা বেড়ে যাবে। তার চেয়ে বরং না বলাই শ্রেয়। শুটিং সেটে বসে আছে ফাইজ চৌধুরী। কিছুক্ষণ আগে একটি সিনেমার শট শেষ করতে না পেরে এখন রেস্ট নিচ্ছে। 2 বছরের ক্যারিয়ারের ফাইজের কখনো এমন হয়নি, কিন্তু আজ সেই অভাবনীয় ব্যাপার ঘটে গেল। ওর সিনেমার পার্শ্ব চরিত্র রওশনের সাথে আজ রোমান্টিক সিনের শট ছিল। সব ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটল ফায়েজের বেলায়।
ও কোনোভাবে নওশিনের চোখে চোখ রেখে শট দিতে পারছে না। নওশিনের চোখের দিকে তাকাতে গেলেই খেয়ার বলা কথাগুলো মনে পড়ছে তার। প্রথমবার ডিরেক্টর বিরক্ত না হয়ে বলেছিলেন, ফায়েজ, তুমি বরং আর একটু সময় নেও, 10 মিনিট পর না হয় আবারও শট নেব। ফায়েজ দীর্ঘ শ্বাস ফেলে তারপর তার জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে বসে আসে। সেই তখন থেকে বসে থাকতে থাকতেই কখন যেন চোখ লেগে এলো ফায়েজের। ফায়েজ ঘুমের ঘোরে অদৃশ্য কল্পনায় দেখল সবুজ শাড়ি পরিহিতা এক অপরূপা মেয়ে তার দিকে বিরক্তিকর চাহনি নিয়ে তাকিয়ে আছে। মেয়েটির এই বিরক্তি চাহনি মনে হচ্ছিল তার জন্য সবচেয়ে ভয়ানক ব্যাপার, কারণ রাস্তায় দাঁড়িয়ে থাকা অপরিষ্কার কুকুরদের দেখলেও হয়তো একটি মানুষের চোখে এতটা বিরক্তি থাকে না যতটা ফায়েজকে দেখে এই মেয়েটির চাহনিতে প্রকাশ পেয়েছিল। তার বলা এক একটি কথা তো আরও ভয়ানক। ফায়েজের ঘুমের ঘরে মনে হলো এই কক্ষে খেয়া এসেছে এবং তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলছে, দেখলেন নায়ক সাহেব, গতকাল আপনাকে কথাগুলো বলতে না বলতেই আপনি আজ হিরোইনদের সাথে ঘেঁষাঘেঁষি করতে চলে এসেছেন। এই জন্যই আমি নায়কদের ঘৃণা করি। চট করে চোখ খুলে তাকালো ফায়েজ। পুরো ঘরে চোখ ঘুরিয়ে দেখল সে ছাড়া আর কেউ নেই এই ঘরে। দরজা খুলে কে যেন প্রবেশ করলো। ফায়েজ ঘাড় ঘুরিয়ে দেখল ওর অ্যাসিস্ট্যান্ট জাব্বার উদ্দিন এসেছে। আব্দুল জব্বার ফায়েজের সামনে এসে দাঁড়িয়ে সালাম দেয়। এরপর ফায়েজকে জিজ্ঞাসা করলো, স্যার, বেয়াদবি না নিলে একটা প্রশ্ন করি। ফায়েজ জানে এখন যদি জাব্বারকে হাজার বারণ করে তবুও সে তার প্রশ্ন জিজ্ঞাসা করবেই। ফায়েজ ইশারা দিয়ে বোঝালো প্রশ্ন করতে। আসলে স্যার, গতকাল যে আপনার হবু স্ত্রীকে দেখতে গেলাম, উনি কি স্টুডেন্ট নাকি টিচার স্যার? না, ও টিচার নয়, স্টুডেন্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে 3য় বর্ষের ছাত্রী। তার মানে স্যার, আপনার হবু স্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ একজন সাংবাদিক? ফায়েজ মাথা নাড়িয়ে সায় জানিয়ে চেয়ারে মাথা এলিয়ে শুয়ে রইল চোখ বন্ধ করে। কিন্তু জব্বরের কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আব্দুল জব্বরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কারণ জব্বর বলেছে, স্যার, তাহলে আপনি যদি খেয়া ম্যাডামকে বিয়ে করেন তবে আপনার কপাল খুলে যাবে। আপনি হচ্ছেন এই দেশের একজন সফল নায়ক, আর আপনার স্ত্রী হবে একজন সাংবাদিক। আপনার সব সফলতার খবর আপনার স্ত্রী নিজ হাতে ফলো করে ছাপাবে পত্রিকার পাতায়। বাহ, স্বামী হবে নায়ক আর স্ত্রী হবে সাংবাদিক। জাস্ট শ্যাট আপ জাব্বার। তুমি মাঝে মাঝে কি বলো তুমি নিজেও জানো না। তুমি কি আমার সাথে মশকরা করার চেষ্টা করতে চাইছো? তুমি জানো যে খেয়ে আমাকে বিয়ে করতে রাজি নয়। সেই হিসাব মতে তুমি আমার সামনে দাঁড়িয়ে কি আবোল তাবোল বকছো? জব্বারের সাথে রাগারাগি করে শুটিং সেট থেকে বের হয়ে গেল ফায়েজ। ফায়েজ কাউকে কিছু না বলে চলে যাওয়াতে ডিরেক্টর কিছুক্ষণ চেঁচামেচি করলো। জব্বার মাথা চুলকিয়ে ভাবছে কি এমন বলল সে, তার জন্য তার স্যার এভাবে রেগে মেগে সেট থেকে চলে গেল। চলবে। পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।